নমস্কার, আমি সুতপা। সকলকে সুতপার গৃহকোণে স্বাগত। আজকের ব্লগটি ভীষণ স্পেশাল। একজন মেয়ে সারা বছর তাকিয়ে থাকে যে সে কখন তার একটু বাবা মায়ের কাছে যাবে। আমাদের সমাজের নিয়ম অনুযায়ী আমাদেরকে বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে আসতে হয় ঠিকই, কিন্তু আমরা দিন গুনতে থাকি আবার কবে যাব, আবার কোনো উপলক্ষ আসবে বা কোনো সুযোগ আসলে আমরা সেটার সদ্ব্যবহার করে ফেলি। তো দীর্ঘ 10 মাস পর আমি যাচ্ছি আমার বাড়ি মুর্শিদাবাদে। তো বাড়িতে যা কিছু বাঁচা ফল ছিল গুছিয়ে নিয়েছি, আর রাতে একটু ছোলার ডাল সেদ্ধ করে রাখলাম। প্যাকিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো সকাল সকাল উঠে আমি প্রথমেই ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি ছোলার ডাল। বিশেষ কিছু খাবো না, কারণ মেয়ে সহ্য করতে পারবে না, ট্রেন জার্নি আছে, অথচ খালি পেটেও রাখা যাবে না। ওই জন্য একটু মুড়ি, সবাই মিলে একটু মুড়ি খেয়ে নেব। তো আমি রেডি হয়ে গিয়েছি, কিন্তু ওয়েদারটা মনে হচ্ছে সাথ দেবে না। কারণ নিচে নেমেই, ফ্ল্যাটের নিচে বেরিয়েই দেখছি যে মেঘ করেছে। তো যাই হোক, এই সামান্য মেঘ আমাকে আজকে আর পিছু টানতে পারবে না। যথারীতি ভিজে স্নান ট্রেনে উঠতে গিয়ে, যার জন্য এখন আমাকে চুল খুলে বসে থাকতে হচ্ছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি মেদিনীপুর থেকে এখন হাওড়ার উদ্দেশ্যে। তো প্রচণ্ড বৃষ্টি, জানলা দিয়ে যে বাইরের ওয়েদারটা উপভোগ করব তারও কোনো উপায় নেই। তো আমরা নেমে পড়েছি হাওড়া স্টেশনে। হাওড়াতে নেমে যাওয়ার পরও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাইনি, কিন্তু আবহাওয়া মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না। মাম্মা এখানে হাওড়ায় নেমে যাওয়ার পর ভীষণ খুশি। কারণটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন। কারণটা হলো, ওকে বোঝানো হয়েছে যে আজ ওকে প্রথমবার আমরা মেট্রোতে চাপাবো, এবং আমরা নিজেরাও প্রথমবারের জন্য গঙ্গার নিচে দিয়ে যে মেট্রোটা শুরু হয়েছে কিছুদিন আগে, সেই মেট্রোতে উঠতে চলেছি। তো আমার এই অভিজ্ঞতা এই প্রথম ছিল। মেট্রোতে আমি বহুবার উঠেছি, কিন্তু এই অভিজ্ঞতাটার জন্য আমিও অপেক্ষা করছিলাম যে জলের নিচে দিয়ে মেট্রো যাওয়াটা আমাদের একটা ভীষণ বড় ঐতিহাসিক ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে। তো যাই হোক, এখানে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছি। আমাদের হাওড়া থেকে এসপ্ল্যানেড অবধি যাওয়া ছিল। তারপর সেখান থেকে নেমে অ্যাকচুয়ালি আমাদের সন্ধেবেলায় শিয়ালদা থেকে তিস্তা ধরার কথা। তো সেই ট্রেনে আমাদের জার্নিটা শেষ হবে। আমাদের প্রতিটি মানুষের জীবনেই নতুন ঘটনাগুলো এইভাবেই প্রথম দিনটা খুব স্মরণীয় হয়ে থাকে। তো আজ মেয়ে বাবা মায়ের হাত ধরে প্রথমবার মেট্রোতে পা রেখেছিল, এবং ওর মধ্যে কোনো রকম কোনো ভীতি ছিল না। ও ভীষণ এনজয় করেছে। আমরা উঠে পড়েছি এবং যথারীতি প্রচণ্ড ভিড় ছিল। প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে মেট্রো রেল সড়ক মধ্যে 25 সড়কে ট্রেন হুগলি নদীর নিচে মেট্রো রেল সড়ক প্রবেশ করে রয়েছে মাটি 30 মিটার। এই ছিল একটা নতুন অভিজ্ঞতা। তারপর আমাদের হাতে কিছুটা সময় ছিল, যার জন্য আমরা ঢুকে পড়েছিলাম ভি মার্টে। সেখানে কিছু কেনাকাটা করলাম। বিশেষ কিছু হয়নি, শুধু মেয়ের জন্য একটা জামা পছন্দ হয়েছে, তো সেটা নিয়ে ফেলেছি। আর যথারীতি তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, পুরো ঢেলে বর্ষা নামিয়েছে। তো যাই হোক, লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, আর সামনে যা হোটেল পেয়েছি তখন সেই হোটেলেই আমাদেরকে লাঞ্চ সারতে হতো, কারণ আমাদের ট্রেনের টাইমের ব্যাপার ছিল। তো এখানে আমরা নিয়েছিলাম ভাত, মৌরলা মাছের চচ্চড়ি, ধোকার ডালনা, ডাল আর চিপস, আর একটা মিক্স ভেজিটেবল ছিল অন্য থালিতে। তো এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু। তো আমরা তাড়াতাড়ি খাবার সেরে নিয়ে চলে যাব শিয়ালদা। পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশন, যে স্টেশনের সাথে আমার পুরনো অনেক অভিজ্ঞতা, পুরনো অনেক স্মৃতি জড়িয়ে, যে স্টেশনে আমি বারংবার যাতায়াত করেছি পড়াশোনার সূত্রে। ওই যে 12 নম্বর প্ল্যাটফর্মে তিস্তা তোরসা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে আমার জন্যই দাঁড়িয়ে আছে। আপনাদের সবারই কি এরকম মনে হয় বহুদিন পর বাড়ি গেলে? আমাদের সিটগুলো এক জায়গায় পড়েনি, কিন্তু কাছাকাছি ছিলাম। আমি এদিকে একা বসেছিলাম,
জানালার ধারে পেয়েও জানালা উপভোগ করতে পারছিলাম না, কারণ বৃষ্টির জল আসছিল। আর ওই দিকে বসেছিল মাম্মা তার বাবা। তো এখন একটু বৃষ্টি অনেকটাই থেমেছে। সবুজে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে আমি বারবার ভাবছিলাম কতক্ষণে 7টা বাজবে আর আমি আমার নিজের জন্মভূমিতে পা রাখবো। ট্রেনে উঠেছি আর বাদাম ভাজা, মটর ভাজা বা শুকনো কিছু খাবার এগুলো উপভোগ করব না, বা মেয়েকে এই অভিজ্ঞতাগুলোর সাথে পরিচয় করাবো না, এমন মা আমি নই। একটু আধটু এইসব চলতেই পারে, কি বলেন আপনারা? দেখেছেন কীরকম মেঘ করে আছে বাইরেটা? আমার এই যে কটা দিন আমি বাইরে ঘুরতে গিয়েছিলাম, সে কটা দিন আমার বৃষ্টি পিছু ছাড়েনি। তবুও বাড়ির সবাইকে ছুঁয়ে দেখার যে আনন্দ, সকলকে চোখে দেখার যে আনন্দ এতদিন পর, সে আনন্দ কি কম বলুন তো? এখন পেরোচ্ছি নবদ্বীপ ধাম। এখান থেকে আর বেশিক্ষণের নয়, সকলকে ফোন করা হয়ে গিয়েছে। প্রথমে আমি যাচ্ছি আমার দিদির কাছে, ছদ্দির কাছে, তারপর যাব বাবা মায়ের কাছে। সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে আর সময়ও প্রায় ছুঁই, মানে আমি নামবো। তো বাড়ি থেকে সবার ফোন আসছিল। আমার ছোট বোনজিরা বারবার ফোন করে আমাকে বলছিল, মানে এবার ট্রেনটা তুমিই চালাও। আসলে ছোট তো ধৈর্য মানছিল না, তারা অনেক দিন পর তাদের ছোট মাসিমণিকে দেখতে পাবে। তো এই আমরা নামছি। এটা আমি এখন নামলাম আজিমগঞ্জ স্টেশনে। এখানে ছদ্দি বাড়িতে দিদিভাই, মেজদি এবং তাদের ছেলে মেয়েরা সকলে আমার জন্য এক জায়গায় হয়েছি আজকে। আমাদের সবার হাতে সময় খুব কম ছিল, তাই আমরা প্রাণ ভরে এই সময়টুকুকে সবাই মিলে এনজয় করেছি। সন্তানতুল্য বোনজির হাত থেকে পেয়েছি ওয়েলকাম বোর্ড। আর এই ছিল আমার দিদিভাই, আমাদের সবার বড়। এই ছিল ছদ্দি, যার বাড়িতে সবাই মিলে হামলা করেছিলাম। সে খুব ব্যস্ত ছিল আমাদের আপ্যায়নে। আর এখানে বসেছিল আমার মেজদি আমাদের ছানাপোনাদের নিয়ে, যেটা ও খুব ভালো সামলাতে পারে। এখানে দিদিভাই ড্রেস আপ করে বসেছিল, কারণ ও কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে সুন্দরবন ট্রিপে, আর যার জন্য ও। আর এই ছিল আমার বড় বোনজি। আর দিদিভাই বেরিয়ে যাবে বলে এক্ষুনি আমাদেরকে পুজোর জামা কাপড় সব দিয়ে দিচ্ছিল, আমাদের বোনেদের শাড়ি, বাচ্চাগুলো জামা কাপড়। তারপর আমি একটু সন্ধ্যের টিফিন খেয়ে এটা আমাদের বার্থডে গার্ল। 12টা বাজে এখন। এই যে ফোকাসে নিল না। আজ এই পর্যন্তই। আগামী ভ্লগগুলো দারুণ আসতে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।